বেয়ার গ্রিলস আমাদের চাইল্ডহুড হিরো, যার শো দেখার জন্য আম্মুর কাছে অনেক কথা শুনতে হয়েছে। যে মানুষটাকে এমন কিছু কার্যকলাপ করতে দেখতাম যেগুলো দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যেত। যেই সমস্ত কাজ আমরা স্বপ্নেও করতে পারবো বলে ভাবতাম না, সেই সমস্ত কাজ এই মানুষটা সত্যি সত্যি করে দেখাতো। বাট বেয়ার তার অটোবায়োগ্রাফিতে লেখেন, আমি সবসময় এমন দুঃসাহসী আর স্ট্রং মাইন্ডসেটওয়ালা মানুষ ছিলাম না। তাকে স্কুলের বাচ্চারা বুলি করত। তিনি ফিজিক্যালিও অনেক উইক ছিলেন। যেই মানুষটাকে আমরা প্রত্যেকটা শোয়েই সবার প্রথম দেখতাম প্লেন থেকে জাম্প করতে, সেই মানুষটার একটা সময় সব থেকে বড় ভয় ছিল উচ্চতা। বেয়ার একটা সময় ডিপ্রেসড, ভীতু আর দুর্বল প্রকৃতির মানুষ ছিল, যাকে ডক্টর বলেছিল তুমি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, চলতে পারবে না। বাট এই মানুষটি এখন শুধু নিজের মেরুদণ্ড সোজা করে নিজের পায়ে চলছেই না, নিজের নামে এমন কিছু অ্যাচিভমেন্ট লিখে নিয়েছে যা একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষের জন্য করা প্রায় অসম্ভব। কি হয়েছিল তার সাথে, কেন ডক্টররা তাকে বলেছিল সে কখনো চলতে পারবে না, আর কিভাবে বেয়ার তার লাইফের প্রত্যেকটি চ্যালেঞ্জেসকে ওভারকাম করেছে, কিভাবে তার মধ্যে থাকা কমতিগুলোকে ওভারকাম করে সে আজ বেয়ার গ্রিলস হতে পেরেছে। সাল 1996 বেয়ার গ্রিলস জম্বিয়াতে 16,000 ফিট উচ্চতার প্লেন থেকে জাম্প করে। সঠিক সময় প্যারাশুট খুললেও তার মাটির দিকে পড়ার গতি কম ছিল না। বেয়ার গ্রিলস বলেন, আমি উপর দিকে তাকিয়ে প্যারাশুটের দিকে যখন দেখি তখন প্যানিক করতে শুরু করি, কারণ আমার প্যারাশুট পুরোপুরি খুলছিল না। আমি প্যারাশুটের কট বারবার নাড়ছিলাম যেন পুরো প্যারাশুট খুলে যায়। বাট এই প্রচেষ্টা চালাতে চালাতেই আমি মাটিতে পড়ে যাই। আমি পুরোপুরি পিঠের উপর পড়েছিলাম। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে 16,000 ফিট উপর থেকে পড়ার পরেও আমি জ্ঞান হারাইনি। সেই সময় আমি একটুও নড়তে পারছিলাম না, এত বেশি পেইন হচ্ছিল। কয়েক ঘন্টা সেখানেই পরে পরে আমি কেঁদেছি, চিৎকার করেছি। মনে হচ্ছিল এই ব্যথার চাইতে মরে যাওয়া অনেক শান্তির। কয়েক ঘন্টা পর বেয়ারের সৈনিক বন্ধুরা আসে, তাকে পাশের একটি হসপিটালে নিয়ে যায়। সেখানে ইঞ্জেকশন দেওয়ার পর বেয়ারের ব্যথা কমে আর বেয়ার ঘুমিয়ে পড়ে। বেয়ার গ্রিলসের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে তার দেশ ইংল্যান্ডের একটি হসপিটালে আবিষ্কার করে। তখন তার ব্যথা কম থাকায় সে বেড থেকে ওঠার চেষ্টা করলে ডক্টর তাকে বলে, বেয়ার তুমি আর কখনো চলতে পারবে না। এই কথা শুনে বেয়ার যখন তার এক্স-রে রিপোর্ট দেখে, 21 বছর বয়সী বেয়ারের পৃথিবী পুরো ওলটপালট হয়ে যায়। মেরুদণ্ডের সব থেকে শক্ত হাড় T8, T10 and T12 ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছে। আমরা যারা বেয়ারকে চিনি তারা হয়তো ভাববো বেয়ার এই সময়টাকে খুব পজিটিভিটির সাথে হ্যান্ডেল করেছে। বাট বেয়ার গ্রিলস তার অটোবায়োগ্রাফিতে লেখেন, সত্যিটা এর পুরোপুরি উল্টো। আমি একদম আশা ছেড়ে দিয়েছিলাম। 3 মাস হসপিটালে থাকা সত্ত্বেও আমার কোনো রকমের উন্নতি হচ্ছিল না। আমার শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। সব সময় শুধু একটাই চিন্তা মাথায় আসতো, আমি কি আবার আর্মিতে জয়েন করতে পারবো? আমার সারা জীবনের লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার। আমি কি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো? আর একটা স্বপ্নই বারবার আমাকে জ্বালাতন করতো। আমি প্লেন থেকে লাফ দিয়েছি, আমি মাটির দিকে খুব দ্রুত গতিতে পড়ছি, আমার হাতে কোনো কন্ট্রোল নেই। বেয়ার গ্রিলস বলেন, আমার নিজের উপর অনেক বেশি রাগ হতো। নিজেকে বলতাম, তখন প্যানিক না করে তুই পারতি রিজার্ভ প্যারাশুট খুলতে, এই দুর্ঘটনাকে এড়াতে। বাট নিজের ভুলের কারণে নিজের ভবিষ্যৎটাকে, নিজের জীবনটাকে শেষ করছিস। এমন চলতে চলতে একটা সময় এমন কিছু হয় যা বেয়ারকে আবার নতুন করে আশা যোগায়। একদিন হঠাৎ করেই তার চোখ পড়ে একটি ফটো ফ্রেমে। ফটো ফ্রেমটি ছিল মাউন্ট এভারেস্টের। বেয়ার আর তার বাবার সবসময় ইচ্ছা ছিল মাউন্ট এভারেস্টে ওঠা। বেয়ার ভালো মন্দ কিছু চিন্তা না করে ক্রেচার্সের সাহায্যে সেই ফটো ফ্রেমটিকে হাতে তুলে নেয়। আর ফটো ফ্রেমে ধুলো দেখে সে নিজেকে বলতে থাকে, এই ছবির মতো আমার জীবনের স্বপ্নগুলোতেও ধুলো পড়ে গেছে। ফটো ফ্রেমটি পরিষ্কার করে বেয়ার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালেই হুট করে বেয়ারের তার দাদির কথা মনে পড়ে। তার দাদি তাকে সবসময় বলতো, বেয়ার আমাদের সাথে যাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, অল ইজ ওয়েল। আমরা মানুষরাই কমপ্লেন করে নিজেকে দুঃখী বানাই। বেয়ার বলেন, এই কথাটা মনে হবার সাথে সাথেই আমি অন্যরকম একটা এনার্জি অনুভব করি। তখন আমার মনে হয় এত বড় একটা দুর্ঘটনার পরে আমার মৃত্যুও হতে পারত। বাট যেহেতু আমি বেঁচে আছি, অবশ্যই সৃষ্টিকর্তা আমার জন্য অনেক বড় কোনো প্ল্যান রেখেছে। এরপর বেয়ারের মধ্যে থেকে এই সমস্ত চিন্তা চলে যায় যে আমি কখনো চলতে পারবো কিনা, আমার ভবিষ্যৎ কি হবে। বেয়ার গ্রিলস বলেন, আমি তখন সেই ফটো ফ্রেমটা হাতে নিয়ে নিজেকে নিজে আওয়াজ করে বলতে থাকি যে যত যাই হোক, সুস্থ হবার সাথে সাথে আমি মাউন্ট এভারেস্ট উঠবো। বেয়ার বলেন, জীবন যদি কখনো আপনাকে সেকেন্ড চান্স দেয়, আপনার গ্রেটফুল থাকা উচিত। বেয়ার তখন গ্রেটফুল ছিল, ভাঙা মেরুদণ্ড নিয়েও। আর তার এই গ্রেটিটিউডের জন্য তার মাইন্ড ধীরে ধীরে শান্ত হতে থাকে। এই সময় বেয়ারকে যদি কোনো কিছু সব থেকে বেশি হেল্প করে ডিপ্রেশন থেকে বের হতে, সুস্থ হতে, তবে সেটা ছিল তার গোল, মাউন্ট এভারেস্টে ওঠার লক্ষ্য। এখন তার কাছে রিজন ছিল বাঁচার, সুস্থ হবার। ধীরে ধীরে ব্যথা কমতে থাকে। 8 মাস পর বেয়ারকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। 1 বছর পর বেয়ার পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাট এরপর বেয়ার আরও একটি বড় ধাক্কা খায়।
এসএস স্পেশাল ফোর্সে ফেরত যাওয়ার পর সেখানকার ডক্টর তাকে দেখে আনফিট বলে ঘোষণা করে। বেয়ার রিজাইন করে দেয়। এখন তার কাছে কোনো জব ছিল না, কোনো ইনকাম সোর্স ছিল না। এতদিনের ট্রিটমেন্টের ফলে তার যত সেভিংস ছিল সব শেষ হয়ে গিয়েছে। এখন মাউন্ট এভারেস্টের মিশনটা তার জন্য ডু অর ডাই মিশন। কারণ সে যদি মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, এই মিশনে যদি সাকসেস হতে পারে, তাহলে হয়তো তার জন্য অনেক জব অপরচুনিটি আসবে, বিভিন্ন কোম্পানি অনেক প্রপোজাল নিয়ে তার কাছে আসবে। বাট সে যদি মাউন্ট এভারেস্টের মিশনটা কমপ্লিট করতে না পারে, তবে পুরোটা লাইফ একটা ফেলিয়ার হিসেবে পার করতে হবে। আর 1998-এ সেই সময় এভারেস্টের ডেথ রেশিও ছিল 1:6, মানে 7 জন এভারেস্ট বিজয়ী লোকেদের মধ্যে একজন লোক মারা যেত। এভারেস্টে ওঠা এতটা সোজা না যেমনটা আমরা ভাবি যে গেলাম আর এভারেস্টে উঠে গেলাম। এভারেস্টে যারা উঠে তারা প্রথম বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 পর্যন্ত যায়, ক্যাম্প 1 থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসে, বেস ক্যাম্প থেকে আবার ক্যাম্প 2-তে যায়, ক্যাম্প 2 থেকে আবার বেস ক্যাম্পে ফেরত আসে, বেস ক্যাম্প থেকে আবার ক্যাম্প 3-তে যায়, ক্যাম্প 3 থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসে। এমন করতে করতে যখন তাদের বডি ওয়েদারের সাথে ইউজ টু হয়ে যায়, তখন তারা এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রস্তুতি নেয়। বেয়ারের এভারেস্টে ওঠার জার্নিটাও অনেক বড় আলাদা একটা স্টোরি, যেখানেও সে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সে শত শত কোম্পানিকে চিঠি লিখেছে স্পন্সরশিপের জন্য, আর শত শতবার সে রিজেক্ট হয়েছে। রিচার্ড ব্র্যানসনকে তিনি 23টি চিঠি লিখেছিলেন, আর একটা চিঠির উত্তর তিনি পাননি। এভাবে শতবার রিজেকশনের পরেও বেয়ার থামেনি। একটা পর্যায়ে কিছু কোম্পানি তাকে স্পন্সর করে, অন্য সব কোম্পানিকে স্পন্সর করতে দেখে বাকি অনেকগুলো কোম্পানিও তাকে স্পন্সর করে। বাট টাকা ম্যানেজ হয়ে গেলেও এভারেস্টে চড়া তার জন্য এত সহজ ছিল না। তার সাথে থাকা 4 জন সাথী এভারেস্টে উঠতে গিয়ে মারা যায়। বেয়ার নিজেও 2 বার মরতে মরতে বেঁচেছে, বাট অনেক কষ্টের পরে রক্ত মাংস এক করে বেয়ার গ্রিলস এভারেস্টে ওঠা 23 বছর বয়সী সব থেকে ইয়ংগেস্ট পার্সন হয়ে যায় ব্রিটেনের। আর এরপর তার স্টোরি অনেক ফেমাস হতে থাকে। বিভিন্ন সেমিনারে তাকে একজন স্পিকার হিসেবেও ইনভাইট করা হয়, তাকে নিয়ে ডকুমেন্টারিও বানানো হয়। আর এরপর ডিসকভারি চ্যানেল থেকে বেয়ার গ্রিলস সেই অপরচুনিটি পায়, যার জন্য তিনি এখন ওয়ার্ল্ড ওয়াইড ফেম পেয়েছেন। একটা সময় কিছু ফ্যান্স বেয়ারকে জিজ্ঞেস করে, আপনার কি এখনো ব্যাক পেইন হয়? বেয়ার ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করে আর লিখেন, প্রত্যেকটা দিন আমার পেইন হয়, বাট আমি থেমে থাকি না। কত কষ্ট হলেও আমি জার্নিটা কন্টিনিউ করতে চাই, বিকজ উইনার নেভার সেটেল ইভেন হি উইন দ্য গেম।